আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান অধ্যায় ১ নবম এবং দশম শ্রেণীর অধ্যায়ের নাম হচ্ছে জীবন পাঠ। এই অধ্যায়ের ১০০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি সমাধান করব। তোমরা পূর্বে যারা আমাদের অধ্যায় ২ যারা দেখছিলা এবং তাদের ফিডব্যাক আমি অনেক ভালো পেয়েছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে আমরা যে অধ্যায় ১ সমাধান করব, গত ক্লাসের উপরে তোমরা আমাদের একাডেমির স্টুডেন্ট যারা এক্সাম দিয়েছিলে তারা কিন্তু ২০-এ ২০ অনেক পেয়েছে, অনেক স্টুডেন্টই কিন্তু ২০-এ ২০ পেয়েছো। তো আমার দৃঢ় বিশ্বাস অধ্যায় ১টাও তোমরা অধ্যায় ২ যেরকম আমার সাথে কোঅপারেশন করেছো, অধ্যায় ১-এর প্রত্যেকটা এমসিকিউ আমি তোমাদের এক্সপ্লেন সহকারে বোঝানোর চেষ্টা করব। আমার বিশ্বাস, এবং চ্যাপ্টার 2-তে যেরকম তোমরা ২০-এ ২০ পেয়েছো এবং চ্যাপ্টার 1 থেকে তোমরা ২০-এ ২০ পাবা। তো আমি কথা না বাড়িয়ে আমি ক্লাস শুরু করছি, সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো প্রথম এমসিকিউ যেটা আমাদের গত ক্লাসের মতোই আনসারগুলো হবে এক্সপ্লেন সহকারে, আমরা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব যে আসলে কেন হয় বা কী কারণে হয়। সেক্ষেত্রে আমি দেখি ফার্স্ট এমসিকিউ যেটা দেওয়া আছে ১ নম্বর অধ্যায়ের, সেটা হচ্ছে আচ্ছা ফার্স্টে প্রথমে দেওয়া আছে ভৌত জীববিজ্ঞানের অন্তর্গত বিষয়টি হলো কি, নাম কি। প্রথম বলার এখানে দেওয়া আছে অঙ্গসংস্থান বিদ্যা, তারপরে জীব প্রযুক্তি, তারপরে জিন প্রযুক্তি, ফার্মেসি। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, তোমাদের জীববিজ্ঞানের ক্ষেত্রে দুইটা ব্রাঞ্চ আমরা ভাগ করছিলাম, একটা ভৌত জীববিজ্ঞান আর হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো জিন প্রযুক্তি যেটা, এটা ফলিত জীববিজ্ঞানের শাখা। ফার্মেসি যেটা, এটা ফলিত জীববিজ্ঞানের শাখা। জীব প্রযুক্তি যেটা, এটাও কিন্তু ফলিত জীববিজ্ঞানের শাখা। তাহলে আমি একটা জিনিস বলতে পারি, প্রযুক্তি রিলেটেড কোনো শব্দ থাকলে সেটা আমাদের হয় ফলিত, আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো ভৌত হবে কিনা। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্টে যেটা দেওয়া আছে অঙ্গ সংস্থানবিদ্যা, অর্থাৎ আমাদের দেহের বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে সকল অঙ্গ আছে, এই সকল অঙ্গ নিয়ে আমাদের পড়াশোনা যেখানে করা হয় তার নাম হয় মরফোলজি। এই মরফোলজি এই শব্দটা আমাদের ভৌত জীববিজ্ঞানের শাখা। সেকেন্ড আমরা যদি বলি শরীরবিদ্যা, এর আলোচিত বিষয় কোনটি, এখানে দেওয়া আছে, যেমন 4টা অপশন দেওয়া আছে। আমি যদি একটা একটা করার চেষ্টা করি, প্রথম বলা হয়েছে রেচন, তারপরে দৈহিক গঠন, তারপরে ভ্রূণের গঠন, তারপরে জীবের ক্রমবিকাশ। তো সেক্ষেত্রে দৈহিক গঠন যেটা, এটা আমাদের অ্যান্সার হবে না। ভ্রূণের গঠন যেটা, এটার অ্যান্সার হবে না। জীবের ক্রমবিকাশ যেটা, এটার অ্যান্সার হবে না। রাইট অ্যান্সার যেটা, সেটা হচ্ছে রেচন, অর্থাৎ আমাদের শরীরে যে আমাদের প্রতিনিয়ত যে বর্জ্য পদার্থ যেগুলো উৎপন্ন হয় সেগুলো কিভাবে উৎপন্ন হয়, আমাদের কিডনি কি কাজ করে, এই সকল জিনিস যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে রেচনতন্ত্র। এইটার যে জায়গাতে পড়ানো হয় সেটাকে বলা হয় ফিজিওলজি, আর এটার সঠিক অ্যান্সার হচ্ছে তাহলে রেচন। এবার আমরা আসবো টিস্যু সমূহের গঠন এবং গঠন কোন শাখায় আলোচনা করা হয়। তো আমাদের এই প্রশ্নটাগুলা ঘোরায় ঘুরে অনেকবার আসতে পারে। যেমন আমাদের টিস্যু আছে, আমাদের কোষ আছে। তো টিস্যু নিয়ে আলোচনা করা হয়, টিস্যু নিয়ে যে ব্রাঞ্চ আলোচনা করে তার নাম আছে হিস্টোলজি, এটা সঠিক অ্যান্সার হচ্ছে হিস্টোলজি। এমব্রায়োলজি, এটা হচ্ছে আমাদের ভ্রূণ নিয়ে যেখানে আলোচনা করা হয়। সাইটোলজি, এটা হচ্ছে কোষ নিয়ে আলোচনা করা হয়। এন্ডোক্রাইনোলজি, যেখানে হরমোন নিয়ে আলোচনা করা হয়। তাহলে এমব্রায়োলজি, এটা মানে হচ্ছে ভ্রূণ নিয়ে আলোচনা করা হবে। তারপরে সাইটোলজি মানে হচ্ছে এখানে হচ্ছে কোষ নিয়ে আলোচনা করা হবে। তারপর হচ্ছে এন্ডোক্রাইনোলজি, এখানে হচ্ছে হরমোন সংক্রান্ত বেশি আলোচনা করা হবে। তাহলে আমার বাকি থাকলে একটাই, রাইট অ্যান্সার হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি মানে হচ্ছে টিস্যু। এবার আমরা আসবো 4 নম্বরে জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। এই প্রশ্নের অ্যান্সার কিন্তু একটু আগে আমি এক্সপ্লেন তোমাদের অলরেডি করে ফেলছি। জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন, কোষ মানে আমরা একটু আগে বলছিলাম সাইটোলজি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 4-এর গ, এটা আমরা অলরেডি অ্যান্সার হয়ে গেছে। তাহলে হিস্টোলজি মানে আগেরটা আমাদের চলে গেছে, এটাতে টিস্যু নিয়ে আলোচনা করা হয়। মরফোলজি মানে অঙ্গ নিয়ে আলোচনা করা হয়। শরীরবিদ্যা মানে এখানে ফিজিওলজির যেখানে যে ব্রাঞ্চে আলোচনা করা হয়, শরীরের গঠন নিয়ে আলোচনা যেখানে করা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 5, ক্যারোলাস লিনিয়াস জীব জগৎকে কয় ভাগে ভাগ করেছেন। তো ক্যারোলাস লিনিয়াস জীব জগৎকে আমি যদি প্রশ্ন করা হয় যে এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এটা সঠিক অ্যান্সার হচ্ছে 2। এটা আসলে এক্সপ্লেনেশনে যাওয়ার কোনো সুযোগ নাই যে 3 কি 4 কি 5 কি, এটা আসলে এক্সপ্লেনেশন হয় না, সঠিক অ্যান্সার হবে 2। এরপর আমরা আসবো 6 নম্বর প্রশ্ন। বলা হলো ব্যাকটেরিয়ার রাজ্য কোনটি। ব্যাকটেরিয়ার রাজ্য কোনটি, কোন রাজ্যে আমরা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করি। সেক্ষেত্রে দেখো লেখা আছে, প্রথমে যদি বলা হয় প্রোটিস্টা, প্রোটিস্টা মানে হচ্ছে শৈবাল নিয়ে আলোচনা করা হয়। প্ল্যান্টি, এটা উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়। ফানজাই, এটা ছত্রাক নিয়ে আলোচনা করা হয়। তাহলে এটা গেলো প্রথমে, এটা গেলো ছত্রাক। প্রোটিস্টা মানে হচ্ছে শৈবাল, আর প্ল্যান্টি মানে হচ্ছে উদ্ভিদ। তাহলে বাকি থাকলে একটাই, কোনটা, মনেরা, এটা অ্যান্সার হবে সঠিক অ্যান্সার মনেরা। এবার আসো ডায়াটম কোন রাজ্যের জীব। যদি বলা হয় ডায়াটম এটা কি, এই জিনিসটাকে এটা আমাকে বুঝতে হবে। ডায়াটম এটা মানে হচ্ছে শৈবাল। তাহলে শৈবাল নিয়ে আলাদা আলোচনা করা হয় কোথায়, আমি একটু আগে এক্সপ্লেন করছি। মডারা মানে ব্যাকটেরিয়া, ফানজাই মানে ছত্রাক, প্ল্যান্টি মানে উদ্ভিদ,
তাহলে বাকি থাকলো কি প্রোটিস্টা। তাহলে মনেরের মধ্যে সরি ডায়াটম এর কোন রাজ্যের মধ্যে পড়বে? প্রোটিস্টার মধ্যে। এরপর আমরা আসবো প্যারামেশিয়াম। আচ্ছা ওকে, প্যারামেশিয়াম কোন রাজ্যের মধ্যে আলোচনা করা হয়? তাহলে এখানে আমাকে বুঝতে হবে প্যারামেশিয়াম এই জিনিসটা আসলে কি। এটা কিন্তু একটা শৈবালের মতো অংশ। তাহলে এটা কি ব্যাকটেরিয়া? না। এটা কি ছত্রাক? না। এটা কি উদ্ভিদ? না। তাহলে অ্যান্সার হবে প্রোটিস্টা, মানে প্যারামেশিয়াম একটা শৈবাল। এরপর আসবো 9 নাম্বার, কোনটির দেহ মাইসিলিয়াম দিয়ে গঠিত? এখন আমাকে জানতে হবে যে মাইসিলিয়াম বলতে আসলে আমরা কি বুঝি। মাইসিলিয়াম বলতে বোঝাবে, যেমন আমরা যদি চিন্তা করি একটা ব্যাঙের ছাতা যদি আমরা বোঝানোর চেষ্টা করি, মানে যেটাকে আমরা সচরাচর চিনি, এই ব্যাঙের ছাতা নিচের দিকে যে অংশগুলো আছে এটাকে বলা হয় মাইসিলিয়াম। তাহলে ব্যাঙের ছাতা এটা কার মধ্যে পড়ছে? এটা ছত্রাকের মধ্যে পড়ছে। তাহলে ব্যাঙের ছাতা মানেই মাশরুম, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে মাইসিলিয়াম পাওয়া যায় কোথায়? মাশরুমের মধ্যে। শৈবালের ক্ষেত্রে মাইসিলিয়াম নাই, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নাই, প্যারামেশিয়ামের ক্ষেত্রেও নাই। এবার আমরা আসবো ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? এটা কিন্তু আমরা অলরেডি জানি সবাই, ম্যাক্সিমাম ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? ছত্রাক, আমি ক্লাসে বলছিলাম, গত ক্লাসে কিন্তু এক্সপ্লেনটা আসছিল, ছত্রাকের লাস্টে ক আছে, ক দিয়ে কিন্তু হয় কাইটিন। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে 10-এর 3 নাম্বার, ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি। পেকটিন এটা কিন্তু আমাদের উদ্ভিদের কোষে থাকে, লিপিড উদ্ভিদের কোষে থাকে, ব্যাকটেরিয়ার কোষে থাকে। পলিস্যাকারাইড যেটা এটা সরাসরি যায় সেটা উদ্ভিদের ব্যাকটেরিয়ার কোষে পাওয়া যায়। তাহলে এটা সঠিক অ্যান্সার, ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি। এবার আমরা আসবো নেক্সট 11 নম্বর প্রশ্ন। ওকে, এই প্রশ্নটা কিন্তু আমরা একটু আগেও পড়ছি যে মাইসেলিয়াম, যেটা মাইসেলিয়াম মানে ছত্রাকে থাকে। এখন প্রশ্ন করতে পারে ছত্রাক কোনটা? ডায়াটম কি ছত্রাক? ডায়াটম শৈবাল, বাদ। ব্যাকটেরিয়া বাদ, প্যারামেশিয়াম এটাও বাদ যাবে। তাহলে পেনিসিলিয়াম যেটা এটা একটা ছত্রাক, তাহলে এই ছত্রাকের দেখি থাকে মাইসিলিয়াম থাকে। অর্থাৎ 11-র রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কত নাম্বার? 1 নাম্বার। এবার আমরা আসবো কোনটি আর্কিগোনিয়েট যদি প্রশ্ন করা হয়, আর্কিগোনিয়েট কোনটা? তোমাদের এই অধ্যায় 1-এর এই জায়গাটার মধ্যে একটু কারেকশন দেওয়া আছে যে আর্কিগোনিয়েট বলতে আসলে আমরা কি বুঝি। আমরা সাধারণত নর্মালি যে বুঝি যে উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ দুই রকম হয়, একটা আমরা জানি যে পুরুষ উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদ, এরকম যদি আমরা চিন্তা করি, পুরুষ উদ্ভিদ যেটা সেটাকে আমরা বলছিলাম অ্যানথেরিডিয়াম। ওয়ান্স এগেইন আমি আবার বলছি শব্দটা অ্যানথেরিডিয়াম। আর স্ত্রী উদ্ভিদ যদি আমরা সেপারেট করতে পারি তখন তাকে বলা হয় অ্যানথেরেডিয়াম। আর স্ত্রী উদ্ভিদকে যদি আমরা সেপারেট করতে পারি তখন তাকে বলা হয় আর্কিগোনিয়াম। এই আর্কিগোনিয়ামের ক্ষেত্রে আমরা যদি আলাদা করে কোনো ফল পাই সেটাকে আমরা বলি আর্কিগোনিয়েট। তাহলে স্ত্রী উদ্ভিদের মধ্যে যদি আলাদা ফল থাকে তখন সেই উদ্ভিদটাকে আমরা বলি আর্কিগোনিয়েট। তো ইউনো এখানে সঠিক অ্যান্সার হবে প্রথম কথা অ্যাগারিকাস। এটা কি কোনো উদ্ভিদের মধ্যে পড়ে? অবশ্যই এটা কোনো উদ্ভিদের মধ্যে পড়ে না। পেনিসিলিয়াম উদ্ভিদের মধ্যে পড়ে, এটা একটা ছত্রাক। নস্টক একটা শৈবাল। বাকি থাকলো কোনটা? আর্টোকার্পাস, এটা কাঁঠাল। কাঁঠালের ক্ষেত্রে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল সেপারেট করার একটা সুযোগ থাকে। যেহেতু কাঁঠালের ক্ষেত্রে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল একটা সেপারেট করার সুযোগ থাকে, এই জন্য পুরুষ ফুল বিশিষ্ট যে উদ্ভিদগুলো হয় তাদেরকে আমরা বলি আর্কিগোনিয়েট। আর যদি স্ত্রী ফুল বিশিষ্ট যদি হইতো তাহলে সেটাকে আমরা বলতাম অ্যানথেরেডিয়াম। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট আমরা আসবো 13 নম্বর প্রশ্নে। জীবজগৎকে 6টি রাজ্যে ভাগ করেন কে? এখানে দেওয়া আছে দেখো, ক্যারোলাস লিনিয়াস, আরএইচ হুইটেকার, টমাস ক্যাবলারি স্মিথ, মার্গুলিস। এগুলোর প্রশ্নের এক্সপ্লেন হচ্ছে টমাস ক্যাবলারি স্মিথ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এই টমাস ক্যাবলারি স্মিথ জীবজগৎকে যে 6টি ভাগে ভাগ করেন তার 1 নম্বর নাম হচ্ছে মনেরা, 2 নম্বরে যেটা প্রোটিস্টা ছিল আগে সেটাকে ভাগ করেন প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা, 3 নম্বরে ফ্লাঞ্জাই, তারপরে প্লান্টি, তারপরে অ্যানিমেলিয়া। তাহলে আবার বলতেছি, প্রথমে মনেরা 1 নম্বর, 2 নম্বরে যেটা প্রোটিস্টা ছিল সেটাকে ভাগ করেন প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা। তাহলে প্রোটোজোয়া 2 আর হচ্ছে ক্রোমিস্টা 3, এরপরে ফানজাই 4, প্লান্টি 5, অ্যানিমেলিয়া হচ্ছে 6 নম্বর। তাহলে এই 6টি ভাগে ভাগ করছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে টমাস ক্যাবলারি স্মিথ। হুইটেকার কি করছিলেন? উনি জীবজগৎকে ভাগ করছিলেন 5 ভাগে। লিনিয়াস কি করছিলেন? উনি জীবজগৎকে ভাগ করছিলেন 2 ভাগে। মার্গুলিস উনি জীবজগৎকে ভাগ করছিলেন 2টা সুপার কিংডমে। এদের মধ্যে একটা নাম ছিল সুপার কিংডম 1, আর নাম ছিল সুপার কিংডম 2। একের নাম ছিল প্রোক্যারিওটা, 2 এর নাম ছিল ইউক্যারিওটা। এরপর তুমি আসো 14 নম্বর প্রশ্নে, অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য কোনটি? এখানে অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্যের মধ্যে দেওয়া থাকলো, যেমন লেখা আছে যৌন এবং অযৌন জনন কোষের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। এরা আর্কিগোনিয়েট, একটা কথা বলা হলো ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়, দেহে সরল টিস্যুতন্তু আছে। এখানে আমি তোমাদেরকে বলি অ্যানিমেলিয়া যেহেতু যৌন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, অযৌন প্রক্রিয়ায় হয় না, খুবই কম রেয়ার, সুতরাং এটা অ্যান্সার হচ্ছে না। আর্কিগোনিয়েট এইটা উদ্ভিদের সাথে যায়, আমাদের অ্যানিমেলিয়ার সাথে যায় না। দেহে সরল টিস্যু আছে, এটা আসলে প্রাণীর ক্ষেত্রে জটিল টিস্যু আছে। এটা শুধু সঠিক অ্যান্সার হবে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। ইউনো যে ভ্রূণীয় স্তর 3টা, একটা নাম ছিল একটোডার্ম, একটা এন্ডোডার্ম আর একটা মেসোডার্ম। আচ্ছা, নেক্সট আমরা আসবো
15 নাম্বার, মানুষকে হেটেরোট্রপিক কেন বলা হয়? এটা তোমরা জানো যে মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এই জন্য এটাকে আমরা বলি পরভোজী। আর বায়োলজিতে এই পরভোজী টার্মের নামই হইতেছে হেটেরোট্রপিক। তাহলে আমাদের কথা কেন পরভোজী হয়েছে? কারণ কোষের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু আছে প্লাস্টিড, এই জিনিসটা আমাদের দেহের মধ্যে থাকে না, না থাকলে আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবো না। উদ্ভিদ যেহেতু প্লাস্টিড থাকে এই জন্য উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কোষ প্রাচীর অনুপস্থিত, এটা আসলে কোষ প্রাচীরের কোনো ফাংশন না। জটিল টিস্যু বিদ্যমান, এটাও কোনো ফাংশন না। কোষ গহ্বর ছোট, এটাও কোনো ফাংশন না। তাহলে আমাদের রাইট সঠিক অ্যান্সার হচ্ছে হেটেরোট্রপিক হওয়ার যে মূল কারণ সেটা হচ্ছে আমাদের প্লাস্টিড নাই। যেহেতু আমাদের প্লাস্টিড নাই এই জন্য আমরা নিজের খাবার নিজে তৈরি করতে পারি না। আচ্ছা, নেক্সট আমরা আসবো 16 নাম্বার, কোনটি মাম্মালিয়া শ্রেণীর অন্তর্গত? এখন প্রশ্ন হচ্ছে যে মাম্মালিয়া বলতে অ্যাকচুয়ালি আমরা আসলে কি বুঝি? মাম্মালিয়া বলতে বোঝায় যে সকল জীব সন্তান জন্মদানের পরে মাতৃদুগ্ধ পান করে বড় হয় এবং দেহের মধ্যে লোমে আবৃত। সুতরাং অ্যান্সার তোমরা পাইরে গেছো, ব্যাখ্যা সহ পাইরে গেছো যে কুমিরের দেহে কি লোম আছে? নাই। বাত কুমির ডিম পারে। উটপাখি কি মাতৃদুগ্ধ পান করে? না। বাত কবুতরের ক্ষেত্রে নাই। তাহলে অ্যান্সার, রাইট অ্যান্সার কি হবে? বিড়াল। এটা তোমরা এমনি পারতাম। এবার আসি, মানুষের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কোন ক্রমটা সঠিক? অর্থাৎ মানুষের আমরা শ্রেণীবিন্যাস করছিলাম তাদের ক্ষেত্রে কোনটা সঠিক? প্রথমে দেখো 1 নম্বর লেখা আছে, ফার্স্ট লেখা আছে মাম্মালিয়া, তারপরে হোমো, তারপরে কর্ডেটা, তারপরে লেখা আছে হোমো, প্রাইমেটা, তারপরে হোমিনিটি বা প্রাইমেট। মাম্মালিয়া, প্রাইমেট, হোমিনিটি। এক্ষেত্রে প্রাইমেট, কর্ডেটা, মাম্মালিয়া কোনটা সঠিক? এটা সঠিক অ্যান্সার হবে সিকুয়েল করে সাজাইলে প্রথমে মাম্মালিয়া, তারপরে প্রাইমেট, তারপরে হোমিনিটি। অর্থাৎ এতগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 17 3 নাম্বার। এটা তোমরা মানুষের যে শ্রেণীবিন্যাস আছে প্রথমে একদম পর্ব থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত হোমো স্যাপিয়েন্স পর্যন্ত একটু খেয়াল করে দেখলে তোমরা পেরে যাওয়া। এবার আমরা আসি নিমপেহা নাউকেলি। এটা একদম সহজ অ্যান্সার। এটার আসলে বৈজ্ঞানিক নাম কি? এটা কার বৈজ্ঞানিক নাম? নিমপেহা নাউকেলি বলতে আসলে আমরা কার কথা বুঝি? একদম ইজি অ্যান্সার, জাতীয় ফুল নাম কি? শাপলা। কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? এটাও কিন্তু একদমই সহজ অ্যান্সার, এটাও পারা উচিত। এটা হচ্ছে বুফোমেলন স্টিকটাস। তাহলে আমি বাকিগুলো এক্সপ্লেন করে দিয়ে আসতেছি। 18 নম্বর যেটা ছিল, কাঁঠালের বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হেটেরোফাইলাস। আমের বৈজ্ঞানিক নাম ম্যাগনিফেরা ইন্ডিকা। জবার বৈজ্ঞানিক নাম হিবিস্কাস রোজা সাইনেন্সিস। আর বাকি যেগুলো বৈজ্ঞানিক নাম দেওয়া আছে দেখুন এই নামগুলো আবার আসছে যে কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? তাহলে কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম আছে প্রথম অ্যান্সার রাইট, বুফোমেলন স্টিকটাস, এটা রাইট। আর্টোকার্পাস হেটেরোফাইলাস এটা হচ্ছে আমাদের কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম। অ্যাপিস ইন্ডিকা এটা মৌমাছির বৈজ্ঞানিক নাম। এবং পেরিপ্লানেটা আমেরিকানা এটা আরশোলার বৈজ্ঞানিক নাম। তো সঠিক অ্যান্সার আমাদের প্রথমটা 19-এর ফার্স্ট 1 নাম্বার অ্যান্সার। এবার আমরা 20 নাম্বার। 20 নাম্বার দেওয়া আছে জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম কি? তাহলে আমাদেরকে জানতে হবে জাতীয় পশুটা কি। জাতীয় পশু হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। তো রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কিন্তু একদম মিল আছে, তুমি খুঁজে বের করো, প্যান্থেরা টাইগ্রিস। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 3। বাকি নামগুলো কি দেওয়া আছে? কপসাইকাস স্যালারিস এটা বলতে বোঝায় দোয়েল। নিমপেহা নাউকেলি এটা বলতে বোঝায় শাপলা। কর্কোরাস ক্যাপসুলারিস এটা বলতে বোঝায় পাটের বৈজ্ঞানিক নাম। সুতরাং আমাদের রাইট অ্যান্সার 20-এর 3। এরপর আসো, বলা হচ্ছে নিচের চিত্রটি অনুসারে 21 এবং 22 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে 21 নম্বর প্রশ্ন আমরা আগে খেয়াল করে দেখি 21 নম্বর প্রশ্নের মধ্যে কি আছে। 21 নম্বর প্রশ্নে যদি তুমি একটু দেখো সেটাতে অ্যান্সার দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে, এইটা তোমরা নাম দেখে বুঝতেছো এটা অ্যামিবা। অ্যামিবা কার মধ্যে পড়ে? অ্যামিবা কিন্তু পড়ে প্রোটিস্টা রাজ্যের মধ্যে। আর এটা দেওয়া আছে একটা অ্যাগারিকাস, যেটাকে আমরা ব্যাঙের ক্ষেত্রে বলি, এটা পড়ে ফানজাই রাজ্যের মধ্যে। তোমাকে প্রশ্ন করা হলো যে চিত্রে এর ক্ষেত্রে দেখা যায় কি দেখা যায়? প্রথমে তুমি দেখো বলো কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন ঘটে। তাহলে এটা আমাদের যেহেতু অ্যামিবা তাহলে কোষ বিভাজনের মাধ্যমে তো প্রজনন ঘটবে। তারপর বলা হলো ক্রোমাটিন বস্তুতে ডিএনএ এবং আরএনএ থাকে। তাহলে যেহেতু কি বলা হয় অ্যামিবা, এখানে ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ থাকে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, প্রাণীর ক্ষেত্রে তো ক্লোরোপ্লাস্ট থাকে না। তাহলে তুমি এটা সঠিক অ্যান্সার হবে 1 2 3। এই 3টাই কিন্তু রাইট অ্যান্সার। তাহলে আমাদের প্রথমে এটা আমরা অ্যান্সার পাই গেলাম 1 2 3, এই 3টাই আমাদের রাইট অ্যান্সার। এরপর আমরা যাব পরের প্রশ্নে। চিত্রে এ এবং চিত্র বি উভয় ক্ষেত্রে দেখা যায় কি দেখা যায়? দুইটা ক্ষেত্রে বলা হলো 21 নম্বরে আমরা খেয়াল করে দেখি। এতে বলা হলো নিউক্লিয়াস সুগঠিত। অবশ্যই এই নিউক্লিয়াসটা সুগঠিত। তারপর বলা হলো হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, এদের স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি হবে না। ঠিক আছে, তাহলে এইটা আমাদের কাটা যাবে, কারণ এটা কিন্তু দুইটার ক্ষেত্রে কমন। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে ছত্রাক, এটা রাইট, কিন্তু প্রথম যেটা অ্যামিবা ওটার ক্ষেত্রে কিন্তু হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি হয় না। এক্ষেত্রে শোষণ পদ্ধতিতে খাবার খায়, দুইটা জিনিস এই খাবারটাকে শুষে নিতে পারে। সুতরাং তোমার রাইট অ্যান্সার হবে এই খ নম্বর যেটা, এটাই হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ 1 এবং 3 এটা রাইট অ্যান্সার। এরপর আমরা আসবো পরে। নিচের চিত্রটি অনুসারে 23 এবং 24 নম্বর প্রশ্ন উত্তর দাও। আচ্ছা, নিচের চিত্র অনুসারে 23 এবং 24 নম্বর প্রশ্ন উত্তর দাও। আগে খেয়াল করে দেখি কি বলা হলো। নিবিড় একটি
বড় গাছের নিচে ছাতার মধ্যে ছোট্ট একটি জীব দেখতে পেল। হ্যাঁ, আসলে এখানে চিত্র না বলা উচিত ছিল নিচের উদ্দীপকটি বা লাইনটি অনুসারে 23 এবং 24 নম্বর প্রশ্ন দাও। এখানে তো আমাদের কোশ্চেন একটু ভুল আছে, এটা চিত্র না আসলে বলে উদ্দীপকের জীবটি কোন ধরনের। নিবিড় একটি বড় গাছের নিচে ছাতার মতো একটি ছোট জীব দেখতে পেল। ছাতার মতো, তাহলে আমি আবার বলতেছি ছাতার মতো যদি হয় তাহলে অবশ্যই সেটা একটা এগারি গাছের চিত্র ছিল একটু আগে আমরা যেটা দেখাচ্ছি, যেটাকে আমরা ব্যাঙ্গের ছাতা বলি, সেটা তাহলে রাইট অ্যান্সার হবে। এটা রাইট অ্যান্সার হচ্ছে ছত্রাক। ছত্রাক মানে ফানজাই, এটা মনে রাখবে না, মনে রাখবে মানে ব্যাকটেরিয়ার রাজ্যের মধ্যে পড়ছে, প্রোটিস্টা মানে হচ্ছে শৈবালের মধ্যে পড়ছে, আর প্লান্টি মানে উদ্ভিদের মধ্যে পড়ছে। তাহলে প্রোটিস্টা শৈবাল এটা হচ্ছে না, প্লান্ট উদ্ভিদের হচ্ছে না, মনেরা ব্যাকটেরিয়া হচ্ছে না, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ছত্রাক। এরপর তুমি আসো 24 গেল, 23 প্রশ্ন আমাদের শেষ। 24 নম্বর প্রশ্ন, উদ্দীপকের জীবটি যে জীবটি সে দেখছিল সেই জীবের বৈশিষ্ট্য কি? সেই জীবের মধ্যে একটু খেয়াল করে দেখো, বলা হলো মৃত জীবদেহের উপর জন্মায়। তাহলে ছত্রাক তো আমরা জানি ছত্রাক মৃত জীবদেহের উপর জন্মায়, এটা অবশ্যই 1 নাম্বারটা এটা রাইট অ্যান্সার। তারপর বলা হলো ভিন্নধর্মী গ্যামেটের মিলনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এক্ষেত্রে ভিন্নধর্মী গ্যামেট না, ছত্রাকের ক্ষেত্রে তো আমরা জানি স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। গ্যামেট অ্যান্সার শব্দ থাকার কারণে অ্যান্সারটা হচ্ছে না। তারপর আমরা আসবো কাইটিন নির্মিত কোষপ্রাচীর দিয়ে তৈরি, আমরা জানি ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি। তাহলে 1 নাম্বারটা রাইট অ্যান্সার এবং 3 নাম্বারটা রাইট অ্যান্সার। তাহলে 1 এবং 3 আছে কোথায়? 1 এবং 3 আছে হচ্ছে এই ক নাম্বার প্রশ্নে। তাহলে 24 রাইট অ্যান্সার হচ্ছে 2। এরপর তুমি নেক্সটে আসো 25 নাম্বার। যেহেতু ওই দিক থেকে হয়তো তোমাদের দেখতে প্রবলেম হতে পারবে, যে এই পাশে চলে আসলাম। আচ্ছা, ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞান, এটার নাম কি হবে? ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক। তাহলে এখানে খেয়াল করতে হবে ভাইরাস নিয়ে আলোচনা করা হয়, ব্যাকটেরিয়া আলোচনা করা হয়, আণুবীক্ষণিক ছত্রাক নিয়ে আলোচনা করা হয় এবং অণুজীব নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটার রাইট অ্যান্সার কোনটা? প্রথম কথা, বায়োকেমিস্ট্রি এটা হচ্ছে না, কারণ কি এটা মানে হচ্ছে জীবের রসায়ন নিয়ে আলোচনা করা হয়, রসায়নের কথা এখানে বলাই নাই। প্যারাসাইটোলজি মানে হচ্ছে ছত্রাক, আমাদের পরজীবী নিয়ে আলোচনা করা হয়, এখানে কিন্তু পরজীবীর কোনো কথাই নাই। তারপর আসো ইকোলজি মানে হচ্ছে আমাদের বাস্তুবিজ্ঞান আলোচনা করা হয়, এখানে কোনো কথা নাই। সুতরাং রাইট অ্যান্সার কোনটা হচ্ছে? মাইক্রোবায়োলজি। আশা করি হয়ে গেল। তাহলে 100টার মধ্যে কিন্তু আমাদের 4 ভাগের 1 ভাগ পড়া শেষ। 25 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা চলে আসছি। এবার আমরা আসবো 26 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা একটু আগে কিন্তু আমরা এরকম একটা আলোচনা করে আসছিলাম যে টমাস কেপলার স্মিথ, আমি ব্যাখ্যা সহকারে তোমাদের বলে আসছিলাম যে 2004 সালে উনি প্রতিষ্ঠা রাজ্যকে 2 ভাগে ভাগ করছিলেন। একটার নাম দিয়েছিলেন প্রোটোজোয়া, আরটার নাম উনি দিয়েছিলেন ক্রোমিস্টা। তাহলে আমাদের অঞ্চলে পাই গেছি কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। তাহলে এটাও অ্যান্সার বাদ, এটাও বাদ, এটাও বাদ। তাহলে 26-এর অ্যান্সার হচ্ছে 1। এরপর আমরা আসবো দ্বিপদ নামকরণের সর্বশেষ ধাপ কোনটি? তুমি কিন্তু এটা জানো যে দ্বিপদ নামকরণের সর্বশেষ ধাপের নাম কি? একদম সোজা অ্যান্সার, এটার অ্যান্সার হবে প্রজাতি। এটা নিয়ে আমি আর এক্সপ্লেন করলাম না, এটা একদম সরাসরি ডিরেক্ট অ্যান্সার, এক্সপ্লেন করার কিছু নাই। বর্গ হবে না, জগত হবে না, গোত্র হবে না। এরপরে নিচের চিত্রটা অনুসরণ করে 28 নম্বর প্রশ্ন উত্তর দেওয়া বলছে। তাহলে চিত্রটা কি? সেটা কিন্তু আমাদের আগে আসছিল। এই চিত্রটা হচ্ছে অ্যামিবার। অ্যামিবার যেহেতু চিত্র, তাহলে আমি দেখি এখানে কি কি হয়। অ্যামিবার একটু খেয়াল করে দেখো, 28 নম্বর প্রশ্ন কি কি হয় দেওয়া আছে, একটু খেয়াল করো। বলা হয়েছে ক্রোমাটিন বস্তু ছড়ানো থাকে। আসলে কিন্তু এখানে ক্রোমাটিন বস্তু ছড়ানো থাকে না, ক্রোমাটিন বস্তু একসাথে থাকে। সুতরাং এইটা অ্যান্সার হচ্ছে না। কনজুগেশন ঘটে, এটা অ্যান্সার রাইট, কারণ তোমরা জানো শৈবালের বংশবৃদ্ধি কনজুগেশনের মাধ্যমে হয়, প্রোটিস্টাসের বংশবৃদ্ধি কনজুগেশনের মাধ্যমে হয়। দেহ ফিলামেন্টাস এবং কলোনিয়াল একসাথে থাকে এবং এরা ফিলামেন্ট তৈরি করে। ফিলামেন্ট অনেকে প্রশ্ন করে, যেমন আমাদের চেইন বা ব্যাস লাইট যে প্যাটার্ন থাকে সেটাকে আমরা ফিলামেন্টাস। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা, অর্থাৎ 2 এবং 3 হচ্ছে রাইট, 1 নাম্বারটা ক্রস। এরপর তুমি আসো 29 নাম্বার প্রশ্নে। আচ্ছা, দেখি কি লেখা আছে। পেঁপে গাছ সম্পর্কে প্রযোজ্য। প্রথম বলা হয়েছে এরা হেটারোট্রপিক, মানে এরা পরভোজী। এটা তো অবশ্যই না, হেটারোট্রপিক হচ্ছে আমরা। গাছ কি কখনো পরভোজী? গাছ তো নিজের খাবার তৈরি করতে পারে, সুতরাং হেটারোট্রপিক এটা হচ্ছে না। তাহলে রাইট অ্যান্সার। বাকিগুলো আমরা দেখি। জনন পদ্ধতিতে অ্যানাইসোগামাস, তাহলে অর্থাৎ অ্যানাইসোগামাস বলতে আমরা বুঝি পুংগামেটিস স্থিরগামেটিস আলাদা। এরপর আসো এরা আর্কিগোনিয়েট, একই জিনিস, আলাদা উদ্ভিদ থাকলে স্থির উদ্ভিদ যদি আলাদা হয় সেক্ষেত্রে আমরা তাকে আর্কিগোনিয়েট বলি। তাহলে এটা রাইট অ্যান্সার 2 এবং 3, এটা হচ্ছে এদের রাইট অ্যান্সার, মানে গ নাম্বারে যেটা দেওয়া আছে এটা সঠিক অ্যান্সার। এরপর আসো নিচের চিত্র অনুসারে 30 নম্বর এবং 31 নম্বর প্রশ্ন উত্তর দাও। তো 30 নম্বর প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? এইটা একটা আমরা জানি ফিলামেন্টের মতো একটা চিত্র। আমাদেরকে প্রথমে আগে আসতে হবে চিত্রের জীবটির নাম কি হবে। এখন বলা হয়েছে এটা কি অ্যামিবা, তো চিত্র দেখে তো বুঝতেছো এটা অ্যামিবা তো অবশ্যই না, কারণ অ্যামিবার চিত্র এরকম না। এটা কি ডায়াটম? অবশ্যই ডায়াটম না, ডায়াটমের চিত্র তোমরা দেখছো। এটা কি ব্যাকটেরিয়ার চিত্র?
এটা ব্যাকটেরিয়া চিত্র না, এটা শৈবালের চিত্র। এখন এই শৈবালের নাম কি, কোন শৈবাল? এটা নস্টক শৈবাল। শৈবালের নাম হচ্ছে নস্টক। এই গঠনটা কেমন দেখে মনে হচ্ছে একটা চেনের সাথে একটা চেন জড়িত, এটাকে আমরা বলি ফিলামেন্টাস গঠন। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ফ্রিসিয়ান নস্টক। নেক্সটে আসো, যেটা আমরা দেখছিলাম নস্টক তাহলে একটা শৈবাল। এটা একটা দেখো ক নাম্বার প্রশ্ন কিন্তু চলে আসছে, অলরেডি অপশন তোমরা বুঝে গেছো। এরা ফিলামেন্টাস, তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে। এরপর তুমি আসো, এরা খাদ্য তৈরি করতে সক্ষম। শৈবাল তো অবশ্যই খাদ্য তৈরি করতে পারে। এদের নিউক্লিয়াসটা সুগঠিত। এখন যেটা করতে বোঝে যে আমরা দেখলাম যে ফিলামেন্টাস যেটা নস্টক যেটা, এটা নিউক্লিয়াসটা কি সুগঠিত কিনা। সাধারণত এই ক্ষেত্রে, এই জায়গার ক্ষেত্রে এটার নিউক্লিয়াসটা শৈবালের ক্ষেত্রে, শৈবালের নিউক্লিয়াসটা যদি আমাদের বলা হয় এটা এক ধরনের সুগঠিত নিউক্লিয়াসের মধ্যে পড়বে। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে, এরা ফিলামেন্টাস, খাদ্য তৈরি করতে সক্ষম, এদের নিউক্লিয়াস সুগঠিত। যারা খাদ্য তৈরি করতে পারে ম্যাক্সিমাম নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত হবে। এটা সঠিক অ্যান্সার হবে 1, 2 এবং 3 নাম্বার, ঠিক আছে। কারণ নস্টক যেটা শৈবাল, ফিলামেন্টাস খাদ্য যদি তৈরি করতে পারে, এটার সঠিক অ্যান্সার হবে 1, 2, 3, তিনটা রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর আসো, কোন দুটি শব্দের সমন্বয়ে বায়োলজি শব্দটি তৈরি করা হয়েছে? কোন দুটি শব্দের সমন্বয়ে? এটা কিন্তু এখানে কিন্তু একটা মানে ট্রিক আছে। ট্রিক্সটা হচ্ছে কি, শব্দগুলো প্রায় কাছাকাছি, ঠিক আছে। এই জন্য তোমাকে বুঝে আনসার করতে হবে। সঠিক শব্দ সবাই জানো, বায়োস এবং লোগাস। তো বায়োস কোন জায়গাতে আছে খুঁজে বের করো। এখানে কিন্তু বায়োস আছে, কিন্তু লোগাস বানাম এখানে, ঠিক আছে, এখানে কিন্তু নাই, এটা কিন্তু ভুল। এই জন্য আগে পাতা ফাঁদে পা দেওয়া যাবে না, আগে বানাম দেখতে হবে। এটা সঠিক বানাম হচ্ছে এইটা এবং এইটা, এইটা রাইট, এটাও ক্রস, এটাও ক্রস, ঠিক আছে। আচ্ছা, লোগাস শব্দের অর্থ কি যদি প্রশ্ন করা হয়? লোগোস শব্দের অর্থ কি? বায়োস মানে জীবন, লোগোস মানে জ্ঞান, এটা সবাই জানো, এটা এক্সপ্লেন করার কিছু নাই। সঠিক অ্যান্সার হবে 33-এর 3, পরিবেশনা শক্তিও না। সুতরাং আমাদের 33 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা। অলরেডি আমরা 3 ভাগের 1 ভাগ কিন্তু পরে আমরা শেষ করে ফেললাম, আমাদের 8 2 ভাগ বাকি আছে। বায়োলজি শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে প্রথম বলা হলো বায়োস এবং লোগোস শব্দের সমন্বয়ে গঠিত। এই শব্দের অ্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার। ল্যাটিন ভাষা থেকে আসছে, এটা অ্যান্সার ভুল। চিকিৎসা এবং কৃষি সংক্রান্ত ব্যাপারের ভূমিকা রয়েছে। 1 এবং 3 নাম্বার, এটা রাইট অ্যান্সার। আসলে ল্যাটিন শব্দ না, ওটা হবে গ্রিক শব্দ, ঠিক আছে। সুতরাং ওটা এই জায়গাটার মধ্যে ভুল আছে, একটু কারেকশন করে নিয়ে সবাই। এরপর আমরা আসি নেক্সটে 35 নম্বর প্রশ্নে। জীবের শ্রেণীবিন্যাস এবং রীতিনীতি নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায় যদি প্রশ্ন করা হয়? শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়। হিস্টোলজি মানে আমরা বলছিলাম, হিস্টোলজি মানে হচ্ছে টিস্যু, সাইটোলজি মানে হচ্ছে কোষ, ফিজিওলজি মানে শরীরবিদ্যা, বাকি থাকলে একটা কোনটা? ট্যাক্সোনমি। আশা করি পারবা। ভ্রূণের সৃষ্টি এবং বিকাশ নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? ভ্রূণ, একদম সোজা। তাহলে সাইটোলজি মানে কি? কোষ হচ্ছে না, মরফোলজি মানে অঙ্গ হচ্ছে না, ফিজিওলজি মানে শরীরবিদ্যা হচ্ছে না, তাহলে ভ্রূণ মানে হচ্ছে এমব্রায়োলজি, রাইট অ্যান্সার এমব্রায়োলজি। প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্কিত বিষয়ক যে বিষয়ক বিজ্ঞান, এটার নাম কি হবে? প্রথমে অঙ্গ সংস্থান বিদ্যা, এটা হচ্ছে না, অঙ্গ নিয়ে আলোচনা করা হয়। শরীরবিদ্যা তো অবশ্যই হচ্ছে না, জীব ভূগোল এটা হচ্ছে না, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে বাস্তুবিদ্যা, ঠিক আছে, বা ইকোসিস্টেম বা ইকোলজি। এবার আমরা আসবো 38 নম্বর প্রশ্নে। জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? এটা একদম সোজা একটা কোশ্চেন তোমাদের করা হয়েছে। প্রথম কথা, ফার্মাসি মানে তো বোঝোই ওষুধ বিজ্ঞান। প্যারাসাইটোলজি মানে তোমরা জানো এটা হচ্ছে পরজীবী, এটা অ্যান্সার হচ্ছে না। বায়োকেমিস্ট্রি মানে হচ্ছে না, সঠিক অ্যান্সার হবে প্যালিওন্টোলজি। বায়োকেমিস্ট্রি মানে প্রাণ রসায়ন, তাহলে আমাদের অ্যান্সার একটাই, অ্যান্সার হচ্ছে খ। কোন শাখায় পতঙ্গ এবং পরজীবী সম্পর্কে আলোচনা করা হয়? পতঙ্গ এবং পরজীবী, তাহলে প্রথমে পতঙ্গ, পর হচ্ছে পরজীবী। তাহলে এখানে খেয়াল করে দেখো, পতঙ্গকে খুঁজে বের করো। পতঙ্গ মানে কীট তত্ত্ব আর কি, আর পরজীবী মানে তো বুদ্ধই, পরজীবী বিদ্যা। ভ্রূণ তো অবশ্যই, যেহেতু ভ্রূণ আছে তাহলে আগে এটা বাদ। ছত্রাক বিদ্যা, তাহলে আবার ছত্রাক তো এখানে নাই, বাদ। কীটতত্ত্ব এবং শৈবাল, শৈবাল তো এখানে নাই, বাদ। তাহলে অপশন থাকে কোনটা? 39-এর গ নাম্বার। আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তোমাদের। নিচের কোনটিতে মানব এবং পরিবেশের কল্যাণে ব্যবহার প্রযুক্তি সম্পর্কে আলোচনা করা হয়? মানব, দুইটা জিনিস বলা হয়েছে, মানব এবং পরিবেশের কল্যাণে ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়। এখানে বুঝতে হবে আমাদের, প্রথম কথা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, এটা তথ্য নিয়ে আলোচনা করা, এটা কল্যাণ, বাট আমাদেরকে ডিরেক্টলি পরিবেশের সাথে ইম্প্যাক্ট ফেলে এরকম জিনিসের কথা বলা হয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটাও আমাদের অ্যান্সার হবে না, সঠিক অ্যান্সার হবে না। বায়োকেমিস্ট্রি, এটা সঠিক অ্যান্সার হবে না। তাহলে বায়োটেকনোলজি, অর্থাৎ জীব প্রযুক্তি, যেটা প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে আলোচনা করা হয় জীবের, সেটা হবে রাইট অ্যান্সার বায়োটেকনোলজি। জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান কোনটা? প্রাণ রাসায়নিক কার্যাবলী এবং রোগ নিয়ে আলোচনা করা হয়, এটার সঠিক অ্যান্সার কোনটা? কোন জায়গার মধ্যে কথা বলা হয়েছে একটু খেয়াল করে দাও। কি কি অপশন দেওয়া আছে? এটা দেওয়া আছে কোষবিদ্যা, অ্যান্সার হচ্ছে না। তারপর দেওয়া আছে চিকিৎসা বিজ্ঞান, এটাও অ্যান্সার হচ্ছে না। বলা হচ্ছে কি রাসায়নিক, প্রাণ রাসায়নিক, এই শব্দটা কিন্তু আন্ডারলাইন করতে হবে, তাহলে পারবো না, তাহলে পারবো না কিন্তু। জিন প্রযুক্তি হচ্ছে না, প্রাণ রাসায়নিক, বায়োকেমিস্ট্রি, তাহলে সঠিক অ্যান্সার হবে প্রাণ রসায়ন, এই জায়গার মধ্যে আলোচনা করা হয়।
নামের সাথে অ্যান্সারের মিল আছে, একদম ইজি একটা কোশ্চেন। এরপর আসো, ফিজিওলজির আলোচনার বিষয়, আলোচ্য বিষয় কোনটি? ফিজিওলজি যদি প্রশ্ন করা হয় তাহলে একটু খেয়াল করে দেখো কি আছে অপশন। এখানে বলা হয়েছে সালোক সংশ্লেষণ, এটার ফিজিওলজি যেহেতু উদ্ভিদের প্ল্যান্ট ফিজিওলজি যদি বলা হয় তাহলে সালোক সংশ্লেষণ এটা রাইট অ্যান্সার, এটা আমরা নিতে পারবো। 2 নম্বর বলে শ্বসন, এটা আমরা নিতে পারবো। হরমোন যেটা, এটা কিন্তু এন্ডোক্রাইনোলজির বিষয়, সুতরাং এইটা ক্রস যাবে, তাহলে সঠিক অ্যান্সার এখানে হচ্ছে আমাদের ক নাম্বার। এরপরে আসো 42-এর পরে 43 নম্বর প্রশ্ন। 43 এবং 44 আমাদের চিত্র সম্পর্কিত প্রশ্ন। নিচের চিত্র অনুসারে 43 এবং 44 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলা হয়েছে যে চিত্রটা দেওয়া আছে এটা কীটপতঙ্গের চিত্র, আমরা সবাই বুঝতেছি, তাহলে এটা কোন জায়গায় আলোচনা করা হয়? কীটপতঙ্গ মানে ডিরেক্ট অ্যান্সার কীটতত্ত্ব। পরজীবী মানে কি? পরজীবী নিয়ে আলোচনা করা হয়। প্রত্নতত্ত্ব ইংলিশ কি? প্যারাসাইটোলজি। অণুজীবী বিদ্যা মানে কি? মাইক্রোবায়োলজি। তাহলে রাইট অ্যান্সার এটা অ্যান্সার হচ্ছে না, এটা অ্যান্সার হচ্ছে না, রাইট অ্যান্সার হচ্ছে কীটতত্ত্ব। আচ্ছা, নেক্সট আমরা যদি যাই 44 নম্বর প্রশ্ন, সেক্ষেত্রে বলা হয়েছে চিত্রে আমাদের যে চিত্রটা ছিল একটা কীটপতঙ্গের চিত্র ছিল, চিত্র ক জীববিজ্ঞানের যে শাখা অন্তর্ভুক্ত তা জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়ের সাথে সম্পর্কিত, 1 নম্বর বলা হয়েছে। 2 নম্বর বলা হলো জীববিজ্ঞানের তত্ত্বীয় বিষয়ের সাথে সম্পর্কিত, অবশ্যই তত্ত্বীয় না, এটা প্র্যাকটিক্যাল ব্যাপার স্যাপার, সুতরাং 2 নম্বর অ্যান্সার হচ্ছে না, তাহলে আমাদের 1 নম্বরটা রাইট অ্যান্সার আমরা নিয়ে নিলাম। 3 নম্বর বলা হয়েছে ভাইরাস ব্যাকটেরিয়া এবং আণুবীক্ষণিক ছত্রাক নিয়ে আলোচনা করা হয়, তাহলে এখানে ভাইরাস ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক ছত্রাক নিয়ে আলোচনা করা হয়, রাইট অ্যান্সার হচ্ছে 1 এবং 3 অ্যান্সার, অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে খ নম্বরটা। আজ পর্যন্ত প্রায় কত সংখ্যক উদ্ভিদ প্রজাতির নামকরণ এবং বর্ণনাকরণ করেছে? কত সংখ্যক উদ্ভিদের কথা বলেছে? উদ্ভিদ প্রজাতির সংখ্যা সারা পৃথিবীতে কত? একদম ডিরেক্ট অ্যান্সার, এটা কিন্তু কোনো এক্সপ্লেনেশনের দরকার নাই বলে মনে করি। 4 লক্ষ। হুইটেকার জীবজগৎকে কয়টি কিংডমে ভাগ করেছেন? এটা আপনারা অনেক আগে থেকে জানেন, একদম সোজা অ্যান্সার, এক্সপ্লেনের কোনো দরকার নাই। হুইটেকার জীবজগৎকে কয় ভাগে ভাগ করেছেন? এটার সঠিক অ্যান্সার হবে 5 ভাগে। এবার আমরা আসি মার্গুলিস হুইটেকার, মার্গুলিস ভাগ করেছিল জীবজগৎকে কয় ভাগে? এটা কিন্তু আমরা আগে থেকে জানি। মার্গুলিস জীবজগৎকে ভাগ করেছিলেন সবকিছু মিলে 2 ভাগে, একটা হচ্ছে সুপার কিংডম 1 আর সুপার কিংডম 2। হুইটেকারের যে ভাগটা ছিল সেটা বলে দিতেছি, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া, এটা রাইট অ্যান্সার হচ্ছে 5। নেক্সট আমরা আসবো ক্যাপলিয়ার স্মিথ, এটা কিন্তু অলরেডি আমরা একটু আগে পড়ে আসছি। ক্যাপলিয়ার স্মিথ যেটা ছিলেন উনি জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেছেন, এটা কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি, এটা সঠিক অ্যান্সার হচ্ছে 6। এটা আমি আবার বলে দিচ্ছি, 1 নম্বরটা মনেরা, 2 নম্বরে প্রোটোজোয়া, 3 নম্বরে ক্রোমিস্টা, 4 নম্বরে প্লান্টি, সরি 1 নম্বরে আমি আবার বলছি একটু মিস্টেক, 1 নম্বরে মনেরা, 2 নম্বরে প্রোটিস্টা, সরি প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা, 3 নম্বর হচ্ছে ফানজাই, 4 নম্বরে প্লান্টি, 5 নম্বরে অ্যানিমিলিয়া। একটু মিস্টেক, সরি ভুল, একটু মনোযোগ দেওয়ার শোনো। 1 নম্বরটা হচ্ছে মনেরা, যেটা আমাদের প্রোটিস্টা ছিল, এটাকে 2 ভাগে ভাগ করছে, একটার নাম দিচ্ছে প্রোটোজোয়া, আরটার নাম দিচ্ছে ক্রোমিস্টা। এটা হচ্ছে তাহলে প্রোটোজোয়া হচ্ছে 2 এবং ক্রোমিস্টা হচ্ছে 3। তারপরে তুমি আসো 4 নম্বরে ফানজাই, তারপরে হচ্ছে এরপরে প্লান্টি, তারপরে হচ্ছে অ্যানিমিলিয়া। এই হচ্ছে তোমাদের 6টা রাজ্য, ঠিক আছে? তবে মনেরা, আবার বলছি এই জায়গার মধ্যে আমার একটু নিজের মিস্টেক হয়ে যায়। মনেরা, 2 নম্বর হচ্ছে প্রোটিস্টাকে 2 ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে প্রোটোজোয়া আর হচ্ছে ক্রোমিস্টা, তাহলে 3টা শেষ। 4 নম্বরে ফানজাই, তারপরে 5 নম্বরে প্লান্টি, 6 নম্বর হচ্ছে অ্যানিমিলিয়া। আশা করি তোমরা এই জায়গাতে একটু কারেকশন করে নিও, আর ভিডিওর মাঝখানে লাস্ট পর্যন্ত একটু দেখে নিও। কোন রাজ্যের জীব কোষে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার পর্দা কি অনুপস্থিত? নিউক্লিয়াসও নাই এবং নিউক্লিয়ার পর্দাও নাই, এটা হচ্ছে মনে রাখ। এখানে এই 2টা জিনিস থাকে না দেখে কিন্তু পুরা জিনিসটা কোষের মধ্যে ছড়ানো ছিটানো থাকে, ঠিক আছে? কোনটির দ্বিবিভাজন পদ্ধতিতে কোষ বিভাজন হয়? কোন জিনিসটার দ্বিবিভাজন? একদম সহজ, দ্বিবিভাজন কার হবে? এটা একদম ইজি অ্যান্সার, এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে কোষ বিভাজন হয় সেই কোষ বিভাজনের নাম হচ্ছে দ্বিবিভাজন, এটা ইংলিশ কিন্তু হয় বাইনারি ফিশন। অ্যামিবাতে কিন্তু অজন এবং যৌন 2 ভাবে বংশবৃদ্ধি করে, ডায়াটমের ক্ষেত্রে ঠিক সেম কনজুগেশন হয়, ছত্রাকের ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমাদের অজন এবং যৌন অ্যামাইটোসিস বংশবৃদ্ধি যেটা, সেটা আমাদের অ্যামাইটোসিস প্রক্রিয়া যে বংশবৃদ্ধি তার নাম হচ্ছে ছত্রাক। তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা অ্যান্সার কোনটা? ব্যাকটেরিয়া। নিচের কোনটি এককোষী জীব? এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে মস, ব্যাকটেরিয়া, পুষ্পক উদ্ভিদ এবং ফার্ন। এককোষী বলা হয়েছে, এককোষী। মসও এককোষী না, এটা বহুকোষী, উদ্ভিদ তো বহুকোষী, ফার্নও বহুকোষী। রাইট অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়া। এরপর আসো 52 নাম্বার, অলরেডি আমাদের 50% পড়া শেষ। কোন রাজ্যের জীবদেহে মাইসিলিয়াম দেখা যায়? মাইসিলিয়াম পাওয়া যাবে কোথায়? আমি আবার বলতেছি, মাইসিলিয়াম কিন্তু তোমাদেরকে বলছিলাম এগারিক গাছের মধ্যে একটা ছত্রাক আছে, সেটা ছত্রাক কার মধ্যে পড়ে? ফানজাই। তাহলে মাইসিলিয়াম কোথায় পাওয়া যাবে? ফানজাইয়ের মধ্যে, মনেরাতেও নাই, পরিষ্টতে নাই, প্লান্টিতেও নাই। আচ্ছা, এরপর আসো নেক্সটে, নিচের কোনটি ফানজাই রাজ্যের উদাহরণ? এখানে দেখো খেয়াল করে কি কি আছে ফানজাইয়ের মধ্যে পড়ছে। প্রথম কথা ডায়াটম, এটা তো শৈবাল, এটা আনসার হচ্ছে না। তারপর আসো নীলাভ সবুজ শৈবাল, এটা আনসার হচ্ছে না। স্পাইরোগরা মানে শৈবাল, 3টাই ক্রস। রাইট আনসার কোনটা? মাশরুম। এটা হচ্ছে আমাদের ফানজাই রাজ্যের উদাহরণ, যেটাকে আমরা বলি ব্যাঙের ছাতা।
উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান কোন রাজ্যের মধ্যে? উন্নত টিস্যু আছে কার মধ্যে? মনেরাতে উন্নত টিস্যু আছে? অ্যান্সার নাই। পরিষ্ঠতে আছে? অ্যান্সার নাই। ফানজাইতে আছে? অ্যান্সার নাই। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে প্ল্যান্টিং। এরপর আমরা আসবো নেক্সটে, নিচের কোন ইউক্যারিওটিক কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে এবং ভ্রূণ থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়? ইউক্যারিওটিক কোষের বলা হয়েছে, প্রকৃত কোষের কথা বলা হয়েছে কোনটার ক্ষেত্রে? অ্যামিবা রাইট অ্যান্সার হচ্ছে না, ইস্ট অ্যান্সার হচ্ছে না, মাশরুম অ্যান্সার হচ্ছে না। তো সঠিক অ্যান্সার কি হবে? কাঁঠাল। অ্যানিমেলিয়া রাজ্যের জীবেরা প্রধানত কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? আমরা জানি যারা অ্যানিমেলিয়া তারা খাবারটা গিলে খায়। গিলে খাওয়া মানে কি? গলদকরণ। কেমোসিনথেটিক এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়, ফটোসিনথেটিক এটা উদ্ভিদের ক্ষেত্রে হয়, শোষণ এটা সাধারণত ছত্রাক জাতীয় জিনিসের ক্ষেত্রে হয়। সুতরাং রাইট অ্যান্সার গলদকরণ। কোন রাজ্যের জীবে ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়? এটা কিন্তু খুব ইজি একটা কোশ্চেন, যে ভ্রূণীয় স্তর সৃষ্টি হবে, এটা আমরা একটু আগে এক্সপ্লেন করে আসছি। ফানজাইতে ভ্রূণীয় স্তর সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নাই, প্লান্টিতেও নাই, প্রোটিস্টাতেও নাই। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যানিমিলিয়া। আমরা জানি তিনটে লেয়ার হয়, একটোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম। আচ্ছা, সকল মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে রাজ্যের কোন রাজ্যের অন্তর্ভুক্ত? বলা হয়েছে মেরুদণ্ডী প্রাণীরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত। একদম ইজি একটা কোশ্চেন। প্রাণী তো, তাহলে প্রাণী মানে কি? অ্যানিমেল, সেখান থেকে কি আসছে? অ্যানিমেলিয়া। তাহলে প্রোটিস্টা মানে তো আমরা জানি এটা শৈবাল, এটা আনসার রাইট না। মনেরা মানে আমরা জানি এটা আনসার রাইট না, মানে ব্যাকটেরিয়া রাজ্যের। প্লান্টি মানে উদ্ভিদ, এটা রাইট আনসার না। এরপর আসো 59 নম্বর প্রশ্ন, ক্যারোলাস লিনিয়াস। বলা হয়েছে ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে সঠিক অ্যান্সার কোনটা? সুইডেনের বিজ্ঞানী ছিলেন, এটা আমরা জানি, ক্লাসে পড়ানোর সময় তোমাদেরকে আমি বলি যে লাস্টে দন্ত স আসে, সুতরাং এটা দিয়ে সুইডেন নয়, সুতরাং সুইডেনের বিজ্ঞানী। একটা মিলে গেল। সেকেন্ড বলা হলো জীবের নামকরণের ভিত্তি প্রবর্তন করেন, এটাও রাইট অ্যান্সার। তারপরে বলা হলো জীবজগৎকে দুটি ভাগে ভাগ করেন, ক্যারোলাস লিনিয়াস, এটাও রাইট অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার হবে 1, 2, 3, তিনটা। এটা রাইট অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। এরপর আসো 60 নম্বরের প্রশ্নে, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? বলা হলো এখানে দেখো পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, এটা রাইট অ্যান্সার। তারপর বলা হলো আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, এটাও কিন্তু রাইট অ্যান্সার। প্রতিটি দল এবং উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা, এটাও কিন্তু রাইট অ্যান্সার। যারা আমার ক্লাস করেছে তোমাদের ক্লাসে কিন্তু আমি 6টা পয়েন্ট লেখাছিলাম শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য সম্পর্কে। তাহলে এটা রাইট অ্যান্সার হবে 1, 2, 3, মানে 4 নাম্বারটা। এরপর তুমি আসো 61 প্রশ্নে, রাজ্য মনের অন্তর্ভুক্ত জীবদেহের কোষে থাকে। মনের কোষের মধ্যে কি কি থাকে যদি প্রশ্ন করা হয়? কি কি থাকে? আচ্ছা, এটার যদি প্রশ্ন করা হয় ক্রোমাটিন বস্তু থাকে, ইয়েস ক্রোমাটিন বস্তু থাকে। মাইটোকন্ড্রিয়া কি মনের রাতে কোনদিন থাকে? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বস্তুগুলো মনের রাজ্যের মধ্যে নাই, সুতরাং এইটা ক্রস যাবে। আর এটা কোনটা অ্যান্সার? রাইবোজোম। সুতরাং 1 এবং 3 এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? 61 খ নাম্বার, এটা রাইট। এবার তুমি আসো 62 নাম্বার, মনের রাজ্যের জীব কি কি আছে এখানে? 62তে একটু খেয়াল করো। মনের রাজ্যের জীবের মধ্যে বলছে দ্বিবিভাজন প্রক্রিয়া এরা কোষ বিভাজন সম্পন্ন করে, এটা রাইট অ্যান্সার। কারণ আমরা জানি মনের রাজ্য ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াতে দ্বিবিভাজন কোষ বিভাজন, সুতরাং 1 নাম্বারটা রাইট। 2 নাম্বারটা বলা হলো বিশেষ ক্ষেত্রে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করতে পারে। আমরা জানি ফটোসিনথেসিস প্রক্রিয়ায় আমাদের যে 5টা পর্ব আছে, 2টা পর্ব ফটোসিনথেসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এদের মধ্যে একটা হচ্ছে প্লান্টি, এটা 100% শিওর, ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ। সে সাথে আমাদের আরেকটা রাজ্য কিছু কিছু ক্ষেত্রে বিশেষ প্রক্রিয়া করতে পারে, সেটা হচ্ছে আমাদের এখানে মনের রাজ্যটা। তাহলে আমাদের 2 নাম্বারটা অ্যান্সার কি? রাইট। বলে কনজুগেশন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, কনজুগেশনের প্রক্রিয়া বংশবৃদ্ধি করে তোমরা কিন্তু জানো, এটা সঠিক অ্যান্সার কিন্তু প্রোটিস্টা, শৈবাল। সুতরাং আমাদের এইটা অ্যান্সারটা হচ্ছে না। তাহলে আমাদের 1 এবং 2 কোথায় আছে? ক নাম্বার, এটা রাইট। এরপর আসো 62 তে গেল, এরপর আসো 63। বলা হলো প্রোটিস্টা রাজ্যের জীবদের, প্রোটিস্টা রাজ্যের জীবদের 1 নম্বর বলা হলো কোষে সব ধরনের অঙ্গাণু থাকে। কোষে সব ধরনের অঙ্গাণু থাকে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড থাকে, এটা আমরা জানি, এটা রাইট অ্যান্সার। এবার আসো দেহ মাইসিলিয়াম দিয়ে গঠিত, মাইসিলিয়াম দিয়ে কার দিয়ে গঠিত? মনেরা। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে না। এবার আসো কোষ সহ নিউক্লিয়াসটা সুগঠিত, অর্থাৎ কোষের মধ্যে নিউক্লিয়াসটা একদম ভালো প্যাটার্নে থাকে, 4টা অংশ থাকে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, তারপরে নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন জালিকা, 4টা অংশ থাকে, তাহলে সুগঠিত নিউক্লিয়াস আছে। তাহলে এটা সঠিক অ্যান্সার 1 এবং 3। তাহলে 1 এবং 3 কোথায় আছে? 1 এবং 3 আছে খ নম্বরে, এটা রাইট অ্যান্সার। এবার আসো নীলাভ সবুজ শৈবালের কোষে 64-এ, অর্থাৎ শৈবালের কোষে বলা হলো সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত। এটার ক্ষেত্রে সুগঠিত নিউক্লিয়াসটা নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে এটা আসলে নীলাভ সবুজ শৈবাল। যদি আমরা নীলাভ সবুজ শৈবাল বলতেছি, এটা আসলে সায়ানোব্যাকটেরিয়া, সঠিক শব্দটা হয় আর কি। তাহলে সেই ক্ষেত্রে সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত, এটা অ্যান্সার রাইট। এরপর বলা হলো মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, এটা অ্যান্সার রাইট। সুগঠিত ডিএনএ অথবা আরএনএ থাকে, এটা অ্যান্সার কিন্তু হইল না, ডিএনএ বা আরএনএ থাকে না, তাহলে এটা অ্যান্সার বাদ যাবে। রাইট অ্যান্সার কি হবে? 1 এবং 2, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এবার আমরা আসি 65। কাইটিন দ্বারা কার কোষ প্রাচীর গঠিত? কাইটিন বলা হলো
ইস্টের কোষ, ইস্ট মানে আমরা জানি যে ইস্ট মানে হচ্ছে কি বলা হয় তোমার ছত্রাক, এই ছত্রাকের কোষপ্রাচীর কাঠিন্য দ্বারা গঠিত। পেনিসিলিয়াম মানে ছত্রাক, ছত্রাকের কোষপ্রাচীর কাঠিন্য দ্বারা গঠিত। ডায়াটম মানে শৈবাল, শৈবালের কোষপ্রাচীর কিন্তু কাঠিন্য দ্বারা গঠিত না, শৈবালের কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। তাহলে সঠিক অ্যান্সার হবে 1 এবং 2। তাহলে 1 এবং 2 কই আছে? ক নম্বরে। তাহলে 65 অ্যান্সার কি? ক। এরপর আসো পানি সংবহনতন্ত্র বিশিষ্ট, পানি সংবহনতন্ত্র বিশিষ্ট উদ্ভিদ, অর্থাৎ কোন উদ্ভিদের মধ্যে পানি সংবহনতন্ত্র আছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পানি সংবহনতন্ত্র আছে, এটা অ্যান্সার রাইট। মশবর্গী উদ্ভিদের মধ্যে, মশ হচ্ছে একটা অনুন্নত উদ্ভিদ, এখানে পানি সংবহনতন্ত্র থাকে না, ওয়াটার ভাস্কুলার সিস্টেম যেটাকে বলা হয়, এটার মধ্যে নাই। নগ্নবীজ উদ্ভিদ এটার মধ্যে আছে। তাহলে সঠিক অ্যান্সার হবে 1 এবং 3, অর্থাৎ খ নম্বর যেটা, এটা রাইট অ্যান্সার। 66 গেল। এরপর 67 অ্যানিমেলিয়া রাজ্যের জীবেরা বলা হয়েছে, অ্যানিমেলিয়া রাজ্যের জীবেরা আমরা আমাদের কথা বলা হয়েছে এককোষী প্রাণী। প্রথম অ্যান্সার দিতে এককোষী প্রাণী, আমরা তো অবশ্যই এককোষী না, এটা অ্যান্সার ভুল। এরপর হচ্ছে খাদ্য গলদকরণ করে আমরা গিলে খাই, অ্যান্সার কি? রাইট। দেহে জটিল টিস্যু আছে, অবশ্যই আমাদের দেহে জটিল টিস্যু আছে, আমাদের চোখে একরকম টিস্যু, আমাদের জিভে একরকম টিস্যু, আমাদের ঠোঁটে একরকম টিস্যু, তো এক একটা জায়গায় এক এক রকম টিস্যু থাকে। অ্যান্সার হচ্ছে 2 এবং 3, অর্থাৎ এটা সঠিক অ্যান্সার হচ্ছে 67 3 অর্থাৎ গ নাম্বারটা রাইট। এরপর আসি, একটা চিত্র দেওয়া আছে, নিচের চিত্রটি অনুসারে 68 এবং 69 প্রশ্নের অ্যান্সার দাও। এটা তোমরা জানো, এটা হচ্ছে একটা ডায়াটমের চিত্র। ডায়াটম মানে কি এটা আমাকে বুঝতে হবে। ডায়াটম মানে হচ্ছে শৈবাল। শৈবালের রাজ্যের নাম কি? শৈবালের রাজ্যের নাম কি? মনেরা না, প্লান্টি না, ফানজাই না। মনেরা ব্যাকটেরিয়ার রাজ্য, প্লান্টি মানে উদ্ভিদের রাজ্য, ফানজাই মানে ছত্রাকের রাজ্য। তাহলে অ্যান্সার কি হবে? প্রোটিস্টা। আচ্ছা, এরপর আমরা যাব, বলা হয়েছে তাহলে শৈবালের সাথে 69 নম্বরের যে প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে? উদ্দীপকের জীবটির সাথে ব্যাকটেরিয়ার সাদৃশ্যে যে ক্ষেত্রে, মানে বলা হয়েছে এই জীবটির সাথে ব্যাকটেরিয়ার যে ক্ষেত্রে মিল আছে, বলা হয়েছে উভয়ই শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, অর্থাৎ এরাও খাবার শোষণ পদ্ধতিতে গ্রহণ করে, ব্যাকটেরিয়া শোষণ পদ্ধতি নেয়। এটা অ্যান্সার রাইট, আমরা পাই গেলাম। উভয়ের দেহে সুগঠিত নিউক্লিয়াস আছে, ব্যাকটেরিয়ার দেহে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস নাই, সুতরাং এটা অ্যান্সার হচ্ছে না। এটা চেইন ফর্ম করে থাকতে পারে, ব্যাকটেরিয়া চেইন ফর্ম করে থাকে, মানে এই টাইপের করে থাকে, চেইনের মতো। এই টার্মের নাম হচ্ছে ফিলামেন্টাস। তাহলে এটা অ্যান্সার রাইট। তাহলে 1 এবং 3 অ্যান্সার রাইট কোথায় দেওয়া আছে? খ নম্বরে, অর্থাৎ 69 অ্যান্সার হচ্ছে খ। এরপর তুমি আসো, নিচের অনুচ্ছেদের আলোকে 70 এবং 71 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। তো 70 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? জুবায়ের 4টি জীবের নমুনা পর্যবেক্ষণ করলো, প্রথমটি খাদ্য গলদকরণ করে। তাহলে আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, খাদ্য গলদকরণ করে, এটার নাম হচ্ছে অ্যানিমিলিয়া। অ্যানিমিলিয়া আমরা এটা পাই গেলাম। এবার তুমি আসো, বলা হলো দ্বিতীয়টি খাদ্য শোষণ করে, খাবার শুষে নেয়, এটা আমরা বলতে পারি ছত্রাক খাবার শুষে নেয়, মানে ফানজাই রাজ্যের কথা বলা হয়েছে। তৃতীয়টি এবং চতুর্থটি, 3 নম্বরটা ফটোসিনথেসিস, এটা তুমি ধরে রাখো, এটা প্লান্টের কথা বলা হয়েছে। ফটোসিনথেসিস স্পেশাল কন্ডিশনে মনের রাজ্যেরও ঘটে, বাট এই ক্ষেত্রে আমাদেরকে এক্সপ্লেনের ক্ষেত্রে আমাদেরকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে প্লান্টি, না মিললে পরে আমরা চেঞ্জ করব। কেমোসিনথেটিক, এটা বলা হয়েছে ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে বলা হলো মাশরুম কোনটির অন্তর্ভুক্ত, তাকে আমাকে খুঁজে বের করতে হবে। মাশরুম মানে একটা ছত্রাক, ছত্রাক কার মধ্যে পড়বে? এখন নমুনা দেখছে কয়টা, এখানে খেয়াল করে দেখো। 1 নম্বরটা অ্যানিমেলিয়া, 2 নম্বরটা হচ্ছে আমি বলছিলাম ছত্রাক, ফানজাই রাজ্যের কথা বলছিলাম। তাহলে ফানজাই, মাশরুম মানে ছত্রাক, কার মধ্যে পড়বে? নমুনা 2, ঠিক আছে। এরপরে আসো, পরে যা বলা হয়েছে প্লাস্টিক বিহীন জীব। তাহলে আমরা 1 নম্বর দেখছিলাম অ্যানিমেলিয়া, 2 নম্বর দেখছিলাম আমরা ছত্রাক, 3 নম্বর দেখছিলাম আমরা উদ্ভিদ, 4 নম্বর আমরা যা সেটা দেখছিলাম সম্ভবত 4 নম্বর নমুনাটা আমি একটু ব্যাকে যা দেখতেছি, 4 নম্বরটা বলছিলাম আমরা ব্যাকটেরিয়া। তাহলে প্লাস্টিক নাই, প্লাস্টিক আছে কার? তোমাকে যদি প্রশ্ন করা হয় প্লাস্টিক আছে মানে প্লান্টের, তাহলে প্লান্টের ছিল আমাদের 3 নম্বর রাজ্য। তার মানে প্লাস্টিক বিহীন জীব কোনটা? প্রথম নমুনা প্লাস্টিক বিহীন, প্রথম নমুনা প্লাস্টিক বিহীন, সরি একটু মিস্টেক, প্রথম নমুনা যেটা সেটা প্লাস্টিক নাই, 2 নম্বরটার মধ্যে কি প্লাস্টিক নাই, 3 নম্বরটা যেটা ছিল সেটাতে প্লাস্টিক আছে, আর 4 নম্বরটায় প্লাস্টিক নাই। তার মানে প্রথম, দ্বিতীয়, চতুর্থ এই 3টা নমুনা ছিল যেখানে কোনো প্লাস্টিক নাই। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? 1, 2 এবং 3, 3টে রাইট অ্যান্সার। এরপর আসো 72, একটি জীবকে প্রজাতি পর্যন্ত বিন্যাস করতে কয়টা ধাপ ফলো করতে? একদম ইজি একটা কোশ্চেন, তোমরা জানো 7টা ধাপ আছে। শ্রেণীবিন্যাসের 4র্থ ধাপ যেটা 4 নম্বর ধাপ, 1 নম্বর থেকে শুরু করে 4 নম্বর যে ধাপ, সেই ধাপের নাম কি? তাহলে শুরু থেকে একদম শুরু করবা, যে পর্বগোত্র, বর্গগোত্র, গণ প্রজাতি যে ধাপগুলো দেওয়া আছে, সেই ধাপগুলোর 4 নম্বর যে ধাপটা সেটা হবে বর্গ, ঠিক আছে। এরপর আমরা আসি, জীবের শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ এককের নাম কি? একদম সুপার, সর্বোচ্চ এককের নাম যেটা সবখানে যেটা থাকে সেটা হচ্ছে রাজ্য, আর সর্বনিম্ন যেটা সেটা কি হবে? প্রজাতি। আচ্ছা, জীবজগতের বড় থেকে ছোট ধাপে বিন্যাসের যে পদ্ধতি, সেই বিন্যাসের নাম কি? একদম সহজ।
এটা মার্গুলিসের হায়ারার্কি না, ব্যান্থাম হায়ারার্কি না, ডারউইনিয়াম হায়ারার্কি না, এটা একটাই নাম আছে তোমাদের প্রথম অধ্যায়, সেটা হচ্ছে নেস্টেড হায়ারার্কি। মানুষের রাজ্য অ্যানিমিলিয়া হওয়ার কারণ কোনটি? আমরা মানুষকে কেন অ্যানিমিলিয়া বলতেছি? এটা কি সবুজই? অবশ্যই মানুষ তো সবুজ না, এটা ক্রস। সরল টিস্যু আছে না, আমাদের যে জটিল টিস্যু আছে, সুতরাং এটাও ক্রস। প্রাকৃতিক কোষ, এটা কি আমরা কি প্রাকৃতিক কোষ? না, আমরা শুক্রাণুক কোষ। তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা হবে? আমাদের যে জটিল টিস্যু আছে এই জন্য। আচ্ছা, এবার আসো, কর্ডেটা পর্বের প্রাণীদের কোনটি থাকে? কর্ডেটা পর্বের প্রাণীদের কোনটি থাকে? এদের কি প্রোটোকট থাকে? অ্যান্সার নাই। সিউডোকট থাকে? নাই। কট থাকে? না। রাইট অ্যান্সার হচ্ছে নটোকট। তাহলে 77 প্রশ্ন আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা আসবো 78। আমরা মোটামুটি কিন্তু অনেকটাই চলে আসছি শেষের দিকে। 78 সেখানে লেখা আছে প্রাইমেটদের পর্ব কোনটি? প্রাইমেট কাদেরকে বলা হয়? ঠিক আছে, পর্বের কথা বলা হয়েছে, কিন্তু তাকে বুঝে আনসার দিতে হবে। মামালিয়া এটা আছে শ্রেণী, হলো না। অ্যানিমিলিয়া এটা আছে রাজ্যের নাম, অ্যান্সার হলো না। হোমিনিটি অ্যান্সার হলো না। সঠিক অ্যান্সার কি হবে? পর্ব, কর্ডেটার পর্ব। আমরা কর্ডেটা পর্বের মধ্যে পড়ছি। আমাদের সাথে কিন্তু আরো গরিলা, শিম্পাঞ্জি এরাও কিন্তু কর্ডেটা পর্বের মধ্যে যা সেরে পড়বে। প্রাইমেটদের বৈশিষ্ট্য কি? এখানে বলেছে কোনটা প্রাইমেটের বৈশিষ্ট্য? আঁকড়ে ধরার উপযোগী হাত থাকে 1 নম্বরে, দৃষ্টিশক্তি অথবা ঘ্রাণ শক্তি বেশি উন্নত না, এটা হবে না। দেহ লোমে অনুপস্থিত, আমাদের লোম আছে, এটা অ্যান্সার হবে না। জীবের কোনো সময় নটোকট থাকে না, আমাদের এক সময় নটোকট ছিল, সুতরাং এটা অ্যান্সার হচ্ছে না। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের আঁকড়ে ধরার উপযোগী হাত আছে, এই আঁকড়ে আমরা গ্র্যাপিং পাওয়ার আছে, এই জন্য আমাদের বলা হয় প্রাইমেট। হোমিনিটি গোত্রের জীবের সাথে সাদৃশ্য আছে নিচের কোন জীবটির? হোমিনিটি এর সাথে মিল আছে কার? বলা হয়েছে বাঘের কথা বলা হয়েছে। আমরা হোমিনিটি আমাদের সাথে কার মিল আছে? বিড়ালের মিল আছে, সিংহের মিল আছে। হোমিনিটি পার্সপেক্টিভ যদি আমাদের চিন্তা করা হয়, হোমিনিটি এই পার্সপেক্টিভ আমাদের মিল আছে ওরাং ওটাওয়ার সাথে। ওরাং ওটাও একটা যে জীব আছে তার সাথে আমাদের মোটামুটি গঠনের অনেকটাই মিল পাওয়া যায়। নিচের কোন প্রাণীর চওড়া এবং খাড়া কপাল বিদ্যমান? বলা হয়েছে চওড়া এবং খাড়া কপাল আছে। এখন তোমার কপাল চওড়া এবং খাড়া, এটা তো তোমাকে জানতে হবে, না জানলে তো কোনো লাভ নেই। আরো বুঝতে পারবা বয়স যখন তোমার 40 বছর পার হয়ে তখন কপালটা আরো চওড়া যাবে, কারণ কি মাথার মধ্যে টাক পড়ে যাবে। ঠিক আছে, যাই হোক, সেক্ষেত্রে মানুষের কপালটা চওড়া। যদি এখন চওড়া না থাকে, একটা সময় যায় কিন্তু কপাল আরো চওড়া হয়ে যাবে। শ্রেণীবিন্যাসের সবচেয়ে উপরের ধাপ বলা হয়েছে কি? বৈশিষ্ট্যের সংখ্যা কম। তারপরে বলা হয়েছে বৈশিষ্ট্যের সংখ্যা বেশি, জীবের সংখ্যা বেশি। বৈশিষ্ট্যের সংখ্যা উপরের ক্ষেত্রে যদি আমরা মিলাই, তাহলে বৈশিষ্ট্যের সংখ্যাটা তুলনামূলক কম, এটা হবে রাইট অ্যান্সার। আর জীবের সংখ্যা সবচেয়ে বেশি থেকে উপরে ধাপে। ঠিক আছে, ধাপ যত কমবে জীবের সংখ্যা তত কি হবে? কমে যাবে। অ্যানিমিলিয়া মানে পৃথিবীর সব প্রাণী, তারপরে সবার উপরে যেটা সেটা কি? সবচেয়ে জীবের সংখ্যা অনেক বেশি, কিন্তু বৈশিষ্ট্য প্যাটার্ন যেটা সেটা মিলবে কম। তাহলে 1 নম্বর এবং 3 নম্বর এটা হচ্ছে রাইট অ্যান্সার। 1 এবং 3, 82 1 এবং 3 হচ্ছে রাইট, বাকিগুলো ভুল। একটা যেটা সেটা ভুল। এরপর আসো 83 নম্বর, নেস্টেড হায়ারার্কিতে। নেস্টেড হায়ারার্কিতে আসলে কি হয়? 1 নম্বর বলা হলো পর্ব রাজ্যের উপসেট। পর্ব রাজ্যের উপসেট, এটা অ্যান্সার রাইট। 2 নম্বর বলা হলো গণ গোত্রের উপসেট, এটার অ্যান্সারও রাইট। গোত্র বর্গের উপসেট, এটার অ্যান্সারও রাইট। তাহলে 83 সঠিক অ্যান্সার হবে 1, 2 এবং 3। এবার আমরা আসবো 84। অ্যানিমেল রাজ্যের প্রাণীদের মধ্যে মানুষের কথা বলা হয়েছে। আমাদের বলা হলো দেহের অনুপাতে মস্তিষ্ক বড়, এটার অ্যান্সার তো রাইট। দেহের অনুপাতে মস্তিষ্ক বড়, অবশ্যই। বুদ্ধিভিত্তিকভাবে আমরা উন্নত, এটার অ্যান্সার রাইট, এটার অ্যান্সার রাইট। খুলির হার মোটা না, আমাদের খুলির হার পাতলা। যেমন হাতির খুলির হার যেরকম মোটা, আমাদের কি মোটা? এরকম না, আমাদের খুলির হার পাতলা। তাহলে এটার অ্যান্সার ক্রস যাবে, এটা সঠিক অ্যান্সার হবে 1 এবং 2। এরপর আসি নিচের উদ্দীপকটি পড়া এবং 25 এবং 86 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। বলা আছে কিংডম অ্যানিমিলিয়া, ফাইলাম কর্ডেটা, ক্লাস ম্যামালিয়া, অর্ডার প্রাইমেট। ফ্যামিলি তোমাকে বলা আছে ফ্যামিলিটা কি হবে? জেনাস মানে হোমো, স্পিসিস মানে হোমো স্যাপিয়েন্স। তাহলে তোমরা অবশ্যই অলরেডি জানো, এটার অ্যান্সার একদম সহজ। 85 নম্বরের রাইট অ্যান্সার হবে হোমিনিডি, এটা একদম মুখস্থ অ্যান্সার। ঠিক আছে, তোমরা এটা জানো হোমিনিডি। লেখা আছে লেমুরিডি, এটা লেমুর একটা প্রাণী আছে, তার ক্ষেত্রে ওটা হবে। তারপরে সাইবিডি, এটা অ্যান্সার রাইট অ্যান্সার হবে না। আবার একটা আছে পনগোডি, এটাও রাইট অ্যান্সার হবে না, এটাও ক্রস, এটাও ক্রস। এটা হচ্ছে তোমার শিম্পাঞ্জির ক্ষেত্রে যেটা হয় সেটা সেই জিনিসের ক্ষেত্রে হচ্ছে এটা, আর সম্ভবত কোয়ালা টাইপের যে প্রাণী আছে তার ক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করা হয়। তাহলে আমাদের এই ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে যে সঠিক অ্যান্সার হবে সেটা হবে হচ্ছে হোমিনিডি। আচ্ছা, তারপর আমরা আসবো নিচের উদ্দীপকের স্পিসিসের বৈশিষ্ট্য কোনটি? অর্থাৎ মানুষের উদ্দীপকের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য সেই কোনটা? চওড়া এবং খাড়া কপাল আছে, এটা আমাদের কিন্তু অ্যান্সার রাইট। আমাদের দৃষ্টিশক্তি অপেক্ষা ঘ্রাণ শক্তি উন্নত, দৃষ্টিশক্তি অপেক্ষা ঘ্রাণ উন্নত না, আমাদের ঘ্রাণ থেকে দৃষ্টি উন্নত, তাহলে এটা কি ভুল। বুদ্ধিভিত্তিকভাবে আমরা উন্নত, এটা অ্যান্সার রাইট। তাহলে 1 এবং 3 রাইট অ্যান্সার হচ্ছে 86 1 এবং 3 খ নাম্বারটা রাইট। জীবের বৈজ্ঞানিক নামের দ্বিতীয় অংশ কোনটি? তাহলে বলা হয়েছে জীবের বৈজ্ঞানিক নামের দ্বিতীয় অংশ কোনটি? যেমন হোমো স্যাপিয়ান্স। হোমো স্যাপিয়ান্স, হোমো মানে গণ,
আর স্যাপিয়েন্স মানে হচ্ছে প্রজাতি, তাহলে তোমার দ্বিতীয় অংশ কোনটা হবে? প্রজাতি। ICBN এর পূর্ণ নাম কোনটি? এই সকল ক্ষেত্রে তোমাকে নামের বানানগুলোকে খেয়াল করে দেখতে হবে। তাহলে এক্ষেত্রে আমি সঠিক অ্যান্সারটা চলে যাচ্ছি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। বাকি যেগুলো দেওয়া আছে বোটানিক্যাল নেম, এটা অ্যান্সার ভুল। তারপর লেখা আছে ইন্টারন্যাশনাল সেন্টার, এটা অ্যান্সার ভুল, এটা তো সেন্টার দেশে, এটা ভুল। সেকেন্ড, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। আচ্ছা, এরপর আসি, স্পেসিস প্লান্ট্রাম বইটি রচনা করেন কে? স্পেসিস প্লান্ট্রাম এই বইটা কে রচনা করেন? প্রথমে লেখা আছে দেখেন মার্গুলিস, এটা অ্যান্সার হচ্ছে না। হুইটেকার, এটাও অ্যান্সার নাই। ডারউইন এরকম কোনো বই লেখে নাই। সঠিক অ্যান্সার হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, স্পেসিস প্লান্ট্রাম বই। জাকারিনা ঢাকা ব্যাংকটি কে আবিষ্কার করেন? একদম সহজ, এটা আমার তোমাদের বইয়ের মধ্যে একটা নামই আসছে, আমাদের ঢাকায় যে ব্যাংকটা পাওয়া গেছিল, এটা সাজেদ আলী হাওলাদার, ঢাকা ইউনিভার্সিটির। আচ্ছা, এরপর আসো, বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? কোন নামটা সঠিক তোমাকে বলা হয়েছে? বলা হয়েছে অ্যাপিস ইন্ডিকা, এই নামটা কি সঠিক? বানানগুলোটি খেয়াল করে দেখতে হবে, কারণ কি এখানে দেখো সেকেন্ডটা বড় হাতের, ছোট হাতের আওয়াজ, এখানে বড় হাতে দিচ্ছে, এটা ভুল। তারপর দেখো অ্যাপিস ইন্ডিকা, এটাও কিন্তু এখানে বড় হাতে দেওয়া আছে, এটাও ভুল। তারপরে দেখছে অ্যাপিস, এখানে লেখা আছে, এখানে কিন্তু বানামের ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, এটা লিখলে একটু বাঁকা করে লিখতে হয় প্রিন্টিংয়ের ক্ষেত্রে, এটা কিন্তু একদম সরাসরি লিখছে, এটাও ভুল। সুতরাং আমার ফ্রন্ট খেয়াল করতে হবে। রাইট অ্যান্সার হচ্ছে অ্যাপিস ইন্ডিকা, একটু বাঁকা করে লিখছি, যেটা এটা রাইট অ্যান্সার। গোলালুর বৈজ্ঞানিকের গণনাম কি? তোমরা কিন্তু এটা জানো, ঠিক আছে? সোলানাম নিগ্রাম, তাহলে প্রথম অ্যান্সার হইতেছে সোলানাম, তো পাই গেছে, এটা অ্যান্সার হয়ে গেছে। টিউবারোসাম, এটা না। অরাইজা মানে ধানের ক্ষেত্রে ইউজ করা হয়, ল্যাবিয়াম আমাদের ক্ষেত্রে রুই মাছের ক্ষেত্রে ইউজ করা হয়। টিউবারোসাম হচ্ছে প্রজাতির ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে? সোলানাম নিগ্রামও হয়, সোলানাম টিউবারোসাম হয়। এটা অ্যান্সার হবে না, কারণ এটা প্রজাতি। গণ অ্যান্সার হচ্ছে সোলানাম। জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম কি? জাতীয় ফল মানে আমরা জানি কি, জাতীয় ফল মানে কাঁঠাল, সুতরাং সঠিক অ্যান্সার কি? আর্টোকার্পাস এটেরোফাইলাস। এখন তুমি দেখো বুহুমেলানাস স্ট্রিকটাস, এটা কার বৈজ্ঞানিক নাম? কোনো ব্যাংক। এবার আসো ম্যাগনিফেরা ইন্ডিকা, এটা আমের বৈজ্ঞানিক নাম। অ্যাপিস ইন্ডিকা, এটা মৌমাছির বৈজ্ঞানিক নাম। সুতরাং তোমার রাইট অ্যান্সার হচ্ছে আর্টোকার্পাস এটেরোফাইলাস। অলরেডি কিন্তু দেখতে দেখতে আমরা 93, এখন আমরা চলে আসলাম 94। রুই মাছের বৈজ্ঞানিক নাম কি যদি প্রশ্ন করা হয়? রুই মাছের বৈজ্ঞানিক নাম তোমরা সবাই জানো, রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবিও রোহিতা। এর প্রশ্ন হচ্ছে কোনটা, বানান কোনটা হবে? এটা বড় হাতের, এটা ভুল। এবার আসো ল্যাবিও কার কিয়াস, অ্যান্সার ভুল, এটা না। তারপর ল্যাবিও কিউবল, অ্যান্সার ভুল। রাইট অ্যান্সার ল্যাবিও রোহিতা। এইটা এবং এইটার মধ্যে পার্থক্য হচ্ছে, দেখো যেখানে কিন্তু ছোট হাতের আছে, সুতরাং পাওয়ার পরে টিক মারতে গেলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে, ঠিক আছে? এটা রাইট অ্যান্সার। ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম কি? এটার সঠিক অ্যান্সার দেখি কোথায় দেওয়া আছে, খুঁজে দেখতে হবে। অ্যাপিস ইন্ডিকা মানে মৌমাছি, এটা অ্যান্সার হচ্ছে না। প্যান্থেরা ট্রাইগিস মানে টাইগারের বৈজ্ঞানিক নাম। টেনোলস ইলিশ মানে আমাদের ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম। প্লাজমোনিয়াম ভাইভ্যাক্স, এটা হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম বলে রাখলাম। ম্যালেরিয়া কলেরা দুটো পাশাপাশি হয়। কলেরার বৈজ্ঞানিক নাম আছে ভিব্রিও কলেরি। আচ্ছা, তারপরে দেওয়া আছে 96। জীবের বৈজ্ঞানিক নামে দুইটা পদ থাকে, প্রথমে বলা হয়েছে দুইটা পদ থাকে, এটা রাইট অ্যান্সার আমরা জানি। প্রথম অংশটি প্রজাতির নাম বলা হয়েছে, এটা আর সঠিক অ্যান্সার তো না, কারণ প্রথম অংশটি গণ, পরের অংশটি প্রজাতি, তোমরা জানো, সুতরাং এটা ক্রস যাবে, তো এটা রাইট অ্যান্সার। আর দ্বিতীয় অংশটি হচ্ছে স্মল লেটারে হয়, এটাও কি রাইট অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 এবং 3, এটা রাইট। 96। এবার আসো 97। বিপদ নামকরণের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? কোন জায়গার কথা বলেছে এখানে খেয়াল করে দেখো। প্রাণীর নাম ICZ এর নিয়মানুসারে হইতে হয়, এটার অ্যান্সার ঠিক। তারপর আমরা আসি দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষরে লিখতে হয়, এটার অ্যান্সার রাইট। বৈজ্ঞানিক নাম মুদ্রণে ইংরেজি অক্ষরে লিখতে হয়, এটার অ্যান্সার ইংরেজি। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় ইটালিক ফর্মে লিখতে হয়, সুতরাং এটা অ্যান্সার ভুল যাবে। তাহলে এটা এবং এটা, এই দুটো রাইট অ্যান্সার। এটা সঠিক অ্যান্সার হচ্ছে 1 এবং 2। লাস্টে আমরা চলে আসছি প্রায় শেষের দিকে, আর দুইটা প্রশ্ন, আমাদের 3টা প্রশ্ন আছে। নিচের উদ্দীপকটি পড়ো, 98 এবং 99 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। বলা হলো সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনাস একটি বই রচনা করেন যা জীববিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করে, কারণ বইটিতে যে পদ্ধতি তিনি প্রত্যাবর্তন করেন তার মাধ্যমে সারা দুনিয়াতে একটি জীব একটি নির্দিষ্ট নামে পরিচিত হয়। উদ্দীপকের বইটির রচনাকাল কত? উদ্দীপকের বইটির রচনাকাল কত? এটা সঠিক অ্যান্সার হবে, এটার এক্সপ্লেনেশন আর করার দরকার নাই। রাইট অ্যান্সার হচ্ছে 1753, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, সাল নিয়ে এক্সপ্লেনের বাকিগুলো আর কি বলবো। এরপর আসি, উদ্দীপকের বইটিতে পাওয়া যায়, যে বইটা তিনি লিখছিলেন ওই বইটিতে কি কি পাওয়া যায়? দ্বিপদ নামকরণ পদ্ধতি পাওয়া যায়, এটা আনসার রাইট অ্যান্সার। গণ এবং প্রজাতির সংখ্যা পাওয়া যায়, এটা আনসার রাইট। শ্রেণী এবং বর্গনাম নামক ধাপের ব্যবহার করা হয়, এটা আনসার রাইট। সুতরাং 1, 2 এবং 3, এই 3টে হচ্ছে আমাদের কি সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা আসবো ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস
ইনি বলা হলো দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন, এটাও রাইট অ্যান্সার। গণ এবং প্রজাতির সংজ্ঞা দেন, এটাও আমরা রাইট অ্যান্সার। স্পিসিস প্লান্টারাম বইটি রচনা করেন, এটা রাইট অ্যান্সার। সুতরাং অ্যান্সার হচ্ছে 1 2 3, তিনটে হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এখন আমার লেকচার শেষ, আমি তোমাদের জ্ঞাতার্থে 1 মিনিট কথা বলবো, তারপর আমি শেষ করব। যে জিনিসটা বলার, আমি 100 এমসিকিউ একটানা সলভ করতে গেলে যে কোনো মানুষের সবাই একটু ভুল ভ্রান্তি হতেই পারে, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে এরকম মিস্টেক হইতে পারে, কারণ আমি তার কোনো যন্ত্র না। তো ভুলগুলো হলে তোমরা একটু গত ক্লাস যেরকম তোমরা ভুলগুলো ধরাই দিছো, আমার বিশ্বাস যেহেতু তোমরা আমার স্টুডেন্টস, তোমরা আমারও ভুল হলে সেক্ষেত্রে আমাকে তোমরা ভুলগুলো ধরাই দিবা, কমেন্টসে তোমরা ভুলগুলো জানাই দিবা, কোন প্রশ্ন আমি আর একটু এক্সপ্লেন করতে পারি সেটা তোমরা বলে দিবা। আর সেকেন্ড যে বিষয় তোমাদেরকে আমি বলবো, এটা একটা দাবি রাখার একটা জায়গা। দাবি রাখার জায়গা এই কারণেই, কারণ গত ক্লাসে আমাদের নবম এবং দশম শ্রেণীর অনেক স্টুডেন্ট 20 পেয়েছে, এবং এটাও কিন্তু মানতে হবে কিছু স্টুডেন্ট 10 এবং 12 তোমরা যারা পেয়েছো, আমি তোমাদেরকে বলবো তোমরা ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করো, একবার নাহলে তোমরা 2বার দেখো। দেখার পরে তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা আমাকে কোশ্চেন করো, কোশ্চেনগুলো আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি সবসময়, যেটা হচ্ছে তুমি যদি 100 কোশ্চেনের এক্সপ্লেন আমি যেভাবে পড়লাম, তুমি যদি এটা যদি ভালো মতো ক্লিয়ার করতে পারো, আমার বিশ্বাস প্রথম অধ্যায় থেকে কোনো এমসিকিউ তুমি আর পরীক্ষার সময় আটকাবা না, আমার দৃঢ় বিশ্বাস। তারপরেও কোশ্চেনের অনেক প্যাটার্ন হয়, সেক্ষেত্রে দু একটু ভুল হতেই পারে। তবে তোমরা সবাই চেষ্টা করবা প্র্যাকটিস করে তোমরা যেন অবশ্যই বেশি পাও। তো সবাইকে, যেহেতু রমজান মাস চলতেছে, সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে চ্যাপ্টার 3 লেকচার যেটা হবে, সেটা আমরা অধ্যায় 3-এর উপর আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।